मनुष्य मत प्रसादेन ভবিষ্যতি না সংশয়। এই যে অঘোররা ছাই মাখে, কেন ছাই মাখে জানো? প্রচন্ড শীতকালে তুমি খালি গায়ে তুমি ছাই মেখে বাইরে বেরো, তোমার শীত করবে না। যদি ভগবান বিশ্বাস করো তাহলে তোমাকে ভূতও বিশ্বাস করতে হবে। আমরা যদি ভগবত গীতা বাড়িতে রাখতে পারি তাহলে পরে আমার মনে হবে আমরা তন্ত্রসার বইটাও বাড়িতে রাখতে পারি। তার ব্যবহার করা জিনিস দিয়ে আমার কোনো দরকার নেই, আমার যেটা দরকার তার নাম আর গোত্র। এসি রুম কিভাবে হিট হয়ে যায় তুমি ভাবতে পারবে না। যারা প্ল্যানচেট করে বলে 3 পা টেবিল লাগে, তুমি মাটিতে বসে করো না। আমি তো মাটিতে বসে করেছি। সোয়াহা হচ্ছে আমার পার্টিকুলার সেই দেব বা দেবীর কাছে সোয়াহা বলে একজন, সে আমার মেসেজটা নিয়ে যাচ্ছে। হঠাৎ আমার হাভানের মানে আমার ঘরটাই, যে ঘরে আমি বসেছিলাম, পুরো অন্ধকার হয়ে গেল, কিন্তু আর সব ঘরে আলো জ্বলছে। ঠিক আমি এরকম শুয়ে আছি, আমার মাথার কাছে যেন একটা কিছুর মুখ, কিন্তু সেটা স্মোকের, আমার দিকে না এমনি করে তাকিয়ে আছে, পুরো একটা কঙ্কালের মুখ। সোল না সবসময় সাদা জিনিসটা দেখতে পায়। খই ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে তার আত্মাটাও ওই ঠিক ওই সাদা খইটা দেখতে 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 তার ডেড বডির সাথেই আসে। তুমি ওং চ্যান্ট করো না। কে বলেছে ওং মন্ত্র মেয়েরা চ্যান্ট করতে পারে না? এটাও একটা মিথ। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন দেবযানী কে চক্রবর্তী ম্যাডাম। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে দিদি কিন্তু বহু বছর ধরে তন্ত্র প্র্যাকটিস করছেন এবং বহু মানুষের অনেক রকমের সমস্যার সমাধান করছেন। তো দিদি আপনাকে আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এই যে তন্ত্র, মানুষের কিন্তু তন্ত্র শুনলেই একটা মাথায় আসে ব্ল্যাক ম্যাজিক বা মারাত্মক খারাপ কিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা কি সত্যি? না, একদমই না। মানে এই তন্ত্রের মতো একটা সুন্দর জিনিস যেটা হয় না। হ্যাঁ, বাট কি এখন যে আমাদের সিস্টেমটা চলছে, ক্লায়েন্ট আমাদের আসে কিন্তু ক্লায়েন্ট পরিষ্কার আগেই বলে দেয় যে ম্যাম পাথর দেবেন না। হ্যাঁ, আমি বলছি না পাথর কাজ করে না, পাথর অবভিয়াসলি কাজ করে, বাট পাথরটাকে অথেন্টিক হতে হবে। এবং হ্যাঁ হচ্ছে কস্টলি, দ্বিতীয়ত অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, একটা চুনি কেনা হলো 1,20,000 টাকা দিয়ে, সেটা 30,000 টাকা দিয়ে জেম থেরাপিস্টের কাছে গিয়ে সেটা পরীক্ষা করা হলো। তো এটা অনেকখানি একটা মাত্রা নিয়ে নিল। তো সেই জায়গা থেকে তন্ত্রের জায়গাটা, অনেক মানুষ আসে তারা তন্ত্রকে বিশ্বাস করে কিন্তু তান্ত্রিককে ভয় পায়। কারণ হচ্ছে একদম, এবং তান্ত্রিক মানে আজকে দেখো আমি তোমাদের কাছে এসেছি, আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে বুঝতে পারবে না আমি তান্ত্রিক। হ্যাঁ, আমাকে যদি না বলে দাও তুমি কোনো ডক্টর দেখবে বাজারে যাচ্ছে, শপিং মলে আছে, সে কি স্টেথো ঝুলিয়ে যাচ্ছে? ঝুলিয়ে যাচ্ছে না। তো ডক্টরকে কি তোমাকে তোমার কাজের মাধ্যমে বোঝাতে হবে যে তুমি একজন মানে স্পেশালিস্ট, তুমি একজন, তোমার নামের পাশে তান্ত্রিক আছে, দ্যাটস এনাফ। তার জন্য এখন না তন্ত্র মানেই একটা বিশাল টিকা টেনে মদের বোতল নিয়ে, মাথার খুলি নিয়ে, যদিও সেগুলো সিলিকনের হয়, নিয়ে মানুষকে একটা ভয় দেখানো, একটা মেকআপ, একটা লুক, যে দেখো ভাই আমি তান্ত্রিক, তোমরা এসো আমার কাছে। এভাবে মানুষ আসে না। তোমার কর্মটাই এমন হবে যে সেইটাতেই একটা মানুষ আমার কাছে আজকে যখন একজন আসবে, সে যখন ফলটা পাবে তখন কিন্তু সে তার পাশের বাড়ির লোককে বলবে হ্যাঁ যে ওনার কাছে যা এরকম। এবং আমার মানে মেজর একটা পার্ট তারা এইভাবেই আসে। তুমি গুগলে গেলে আমার রিভিউ দেখলে তুমি চমকে যাবে। আমি তারাপীঠে বসে ডিভোর্স আটকেছি ক্রিয়ার মাধ্যমে, যে ক্লায়েন্ট আমার ইউকেতে থাকে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তন্ত্র কিন্তু খুব সুন্দর একটা জিনিস। তন্ত্র নিয়ে আমি যদি এখন আলোচনা করতে বসি তো দিন কাবার হয়ে যাবে। হ্যাঁ, যথেষ্ট সময় না, কিন্তু তন্ত্রের মতো ভালো জিনিস হয় না। দেখো, আমরা যদি ভগবত গীতা বাড়িতে রাখতে পারি তাহলে পরে আমার মনে হবে আমরা তন্ত্রসার বইটাও বাড়িতে রাখতে পারি। কারণ হচ্ছে ওখানে মহাদেব, যেটা মানে যাকে আমরা ঘোর বলো বা কিছু বলো, তুমি যেভাবেই বলো, ভৈরব বলো, সেই মহাদেবের মুখনিসৃত বাণী আর মা পার্বতী শুনেছিলেন, গণেশ লিখেছিলেন। তার মধ্যেই কিন্তু যেমন তুমি যদি বহু প্রাচীনে তুমি যদি বেদ ঘাটো, যজুর বেদ ঘাটো, অ্যাকচুয়ালি যজুর বেদেই কিন্তু তন্ত্রের সিস্টেমটা আছে। তুমি বেদে কোথাও তন্ত্র পাবে না। হ্যাঁ, আর যেরকম তোমরা অনুষ্ঠান করছো, আমরাও তো অনেকে দেখছি এই অ্যাস্ট্রোলজি, তন্ত্রা, বাস্তু, এখন তো সবাই বাস্তুবিদ। একটা বাড়ির পুরোহিত যে সত্যনারায়ণ পুজো করতে আসছে, লক্ষ্মী পুজো করতে আসছে, সেও বাস্তুর অ্যাডভাইস দিচ্ছে।
কোনোদিন না কোনো কিছু স্পেশালিস্ট হতে গেলে আমার অনেকটা সময় দরকার সেটা নিয়ে পড়াশুনো করার। এখন মানুষের কাছে এত ধৈর্য নেই যে আমি পড়াশুনো করে তারপর সেটা অ্যাপ্লাই করব, যার ফলে কি হচ্ছে মানুষের অনেক ভুলভাল কাজ হয়ে যাচ্ছে এবং তার থেকে আমাদের অ্যাস্ট্রোলজাররা অনেক গালিগালাজ খাচ্ছে, ভণ্ডামি বলছে। রিয়েল ফ্যাক্ট। কারণ কি আমি গিয়ে যদি আমার কাজের ফলটা না দিতে পারি তো সে তো আমাকে ভণ্ড বলবে, কোয়াইট ন্যাচারাল ব্যাপার। তো সেই জায়গাগুলো আমাকে যথেষ্ট পরিমাণে পড়াশুনো করতে হবে, যেটা আমরা একদম করি না। এবং একটু কিছু জানলাম সেটা জেনেই আমার নামের পাশে একটা পিএইচডি, ডক্টর ইত্যাদি ইত্যাদি বসে গেল। স্বর্ণপদক, একদম স্বর্ণপদক। কে যে কাকে পদক দেয় বুঝি না, কে কাকে সোনার মেডেল পড়াচ্ছে বুঝি না, কিন্তু সবাই নিয়ে নিচ্ছে। তো আমার এই জায়গাটা থেকে না মনে হয় যে আমার সত্যিই বলতে ইচ্ছা করে যে তন্ত্রের মতো সাবজেক্ট হয় না একদম। আর এটা হচ্ছে সমুদ্র, তুমি একটা জীবনে পড়ে বা করে শেষ করতে পারবে না। সেখানে আমরা 10 বছর 15 বছর 20 বছর কিচ্ছু না, কিছু শিখলামই না। কিন্তু সেখানে আর একটা হচ্ছে যেটা যে আমার খুব অবাক লাগে, যে একটা টিপিক্যাল মানে একটা লাল পোশাক পরে টিকা টেনে শিরোবন্ধন করে, এগুলোর জন্য পার্টিকুলার একটা নির্দিষ্ট সময় আছে। যখন আজকে আমি এখানে এভাবে নিজেকে প্রেজেন্ট করেছি কারণ আমি একজন সাধারণ, কিন্তু কালকে আমি যখন কোনো ক্রিয়ায় বসবো তখন আমি এভাবে নিজেকে প্রেজেন্ট করব না, তখন আমার শিরোবন্ধন করতে হবে। কেন আমি শিরোবন্ধন করব? প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে, কারণ ছাড়া কখনো কোনো কার্য হয় না। তো সেই জায়গা থেকে যে শিরোবন্ধন আমরা কেন করি, আমাদের সাধারণ মানুষ আমরা যেটা হয়, আমাদের শাস্ত্রের ভয় না দেখালে আমরা কোনো কাজ করি না। ডক্টর যদি আপনাকে বলে দেয় যে এই ওষুধটা খেতেও পারো নাও খেতে পারো, তাহলে কিন্তু আমরা খাবো না। হ্যাঁ, যে ঠিক আছে ডাক্তার তো বলেছে, ও না খেলেও চলবে। ডক্টর যদি আমাকে বলে এটা তোমাকে খেতেই হবে, এটা তোমার আসল ওষুধ, তোমার অসুখ সারবে, তোমার সাইকোলজি কাজ করছে এখানে, তখন কিন্তু তুমি ওই ওষুধটা খাওয়ার পর মুহূর্তে মনে করবে গুড ফিল করছি আমি। হ্যাঁ, তো ঠিক সেই রকমই ব্যাপারটা যে আমরা যখন একটা মূর্তি সামনে না থাকলে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না, তোমার কনসেন্ট্রেশনের জন্য একটা মূর্তির দরকার। তুমি ওপেন এয়ারে বসে, চাঁদের তলায় বসে, যাদের চন্দ্র ডিস্টার্ব আছে, চাঁদের তলায় বসে তুমি চন্দ্রের মন্ত্র চ্যান্ট করো, তুমি ওং চ্যান্ট করো না। কে বলেছে ওং মন্ত্র মেয়েরা চ্যান্ট করতে পারে না? এটাও একটা মিথ। মেয়েরা সবকিছু পারে। এই গার্গী, মৈত্রী, লোপামুদ্রা, এনারা তো যজুর্বেদে পৈতে ধারণ করেছিল এবং ওনারা মন্ত্র, স্বরচিত মন্ত্র আছে ওনাদের, এবং সেটা যজুর্বেদেও আছে, এবং ওনারা হোম করতেন। হ্যাঁ, কেন আমরা হোম করতে পারবো না? কেন আমরা ওং বলতে পারবো না? অফকোর্স পারবো। কেন আমি নম বলবো? অব্রাহ্মণ, কে বলেছে ব্রাহ্মণ অব্রাহ্মণ? ব্রাহ্মণ অব্রাহ্মণ এখানে সব লেখা আছে। একটা মানুষের মধ্যে ব্রাহ্মণত্ব, তোমার মনুষ্যত্বটাকে ঠিক করো। তুমি পশু মারছো সবকিছু, আবার এদিকে নিজেকে ব্যভিচারী জীবনযাপন করছো, কিন্তু তুমি নিজেকে ব্রাহ্মণ বলছো, সেখানে তোমার কোনো ব্রাহ্মণত্বের প্রমাণ পায় না। তোমাকে মেন্টালি ঠিক হতে হবে। আর তন্ত্রের জিনিসটা এত সুন্দর, এত সুন্দর। আমাদের যজুর্বেদে যখন তুমি রামায়ণ মহাভারত ঘাটো, তুমি সেখানে দেখবে খুব সুন্দর সুন্দরভাবে যজ্ঞের দ্বারা রেমেডিস বার করতো। আজকে কইকেই যে পায়েসের বাটিটা যজ্ঞের মাধ্যমে, আমরা যখন আগুনে মানে অগ্নি প্রজ্বলন করে আমরা যখন সোয়াহা বলি, মানে হচ্ছে থ্রু সোয়াহাটা এখানে মিডিয়া। হ্যাঁ, সেই আগুনের মধ্যে আমি যখন সোয়াহা বলছি জিনিসটা দিয়ে, ফুডটা দিয়ে, এখানে সেই সোয়াহা হচ্ছে আমার পার্টিকুলার সেই দেব বা দেবীর কাছে সোয়াহা বলে একজন, সে আমার মেসেজটা নিয়ে যাচ্ছে যে এর এটা দরকার। এইবার হচ্ছে এখানে তোমার ইন্টেনশন শুড বি একদম পজিটিভ। ইন্টেনশনটা তোমাকে পজিটিভ করতে হবে। আচ্ছা, এই যে কোনো রিচুয়াল, এটা যদি ধরে নিন আমি একজন ক্লায়েন্ট,
আমি আমার একটা সমস্যায় পড়েছি, একটা রিচুয়াল আছে, সেটা কি আমি নিজে করলে বেশি ফল পাবো নাকি আমার হয়ে আপনি করে দিলে বেশি ফল পাবো? দেখো, এটা একটা খুব সুন্দর প্রশ্ন তুমি করেছো, যেটা আমি সব সময় ভাবি। তোমার বাড়িতে গেস্ট এসেছে, তোমার মা, আমি ধরে নিলাম তোমার মা তোমার বাড়িতে এসেছে, এবার তুমি তোমার মাকে এক গ্লাস জল দিলে সেই জলটা তোমার মা খেয়ে যে তৃপ্তিটা পাবে, কিন্তু তোমার মেটকে যদি বলো এই আমার মাকে এক গ্লাস জল দাও, সে কি সেই তৃপ্তিটা পাবে? নেভার, কখনো পাবে না। কারণ হচ্ছে সমস্যা তোমার, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, এইবার আমাদের মাথায় আসবে বাবা আমরা তো পুজো করতে জানি না, বাবা আমরা তো এত কিছু জানি না। কিছু জানার তো দরকার নেই, তুমি অন্তর থেকে মাকে ডাকো না। আর তন্ত্রের জায়গাটা হচ্ছে, তন্ত্রটা হচ্ছে একটা টেকনিক, যেটা হচ্ছে তন্ত্র ইজ আ সিস্টেম, মন্ত্র ইজ আ সাউন্ড অ্যান্ড যন্ত্র ইজ আ ডায়াগ্রাম। এই জিনিসগুলো আমরা একটা যখন হবন করতে বসি, একটা যখন ক্রিয়া করতে বসি, এই জিনিসগুলো আমরা এখানে ইনপুট করি। দেখবে যখন হবন করতে বসি অনেক রকম আমরা আবির দিয়ে আমরা অনেক রকম যন্ত্র আঁকি। ধরো বগুলামুখী হলো বগুলামুখী যন্ত্র, সরস্বতী হলো সরস্বতী, নীল সরস্বতী হলো, তো এরকম। তো এই যে জিনিসগুলো তন্ত্রার, এগুলো কিন্তু খুব সুন্দর, এর মধ্যে কোথাও খারাপ নেই, কোথাও কিছু নেই। এইবার এগুলো নির্ভর করছে আমাদের ওপরে, আমরা জিনিসগুলোকে খারাপ করে দিচ্ছি। বাট তন্ত্রাতে যে খুব সুন্দর, এবং তুমি যখন বসছো কাজ করতে তখন তোমার ইন্টেনশন, এখানে ইন্টেনশনটা ভীষণভাবে ম্যাটার করে। যে আমি বসলাম, এখন তো ম্যাক্সিমামে এরকম হয় ওকে মারতে হবে, ওকে বান মারতে হবে, একদম। হ্যাঁ, এই জিনিসগুলো তন্ত্রাতে কিন্তু এই জিনিসগুলো নেই। হ্যাঁ, যে তুমি তন্ত্রাতে হচ্ছে গুড গুড, সব ভালো জিনিস করো, খারাপ জিনিস কিন্তু শিব বলে যায়নি, এগুলো হচ্ছে আবার আমরা ম্যানমেড, এগুলো আমরা তৈরি করে নিয়েছি। কিন্তু তুমি সুন্দর করে একটা জিনিস তৈরি করে সেটার মধ্যে, এই যে যখন আমরা আহুতি দিচ্ছি, পার্টিকুলার আমার যদি ফাইন্যান্সের অসুবিধা থাকে, তাহলে পরে আমি সেখানে পায়েস দিয়ে আহুতি দিতে পারি। কারণ আমাদের হচ্ছে অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যাই বলো না কেন তুমি, তাদের সেই দেবীকে আমি যদি পায়েস দিয়ে আহুতি দিই, তিনি অনেক বেশি প্রসন্ন হন। আচ্ছা, হ্যাঁ, তো সেইটা। এবার ধরো তোমার চন্দ্র ডিস্টার্ব আছে, চন্দ্র ডিস্টার্ব মানে হচ্ছে তুমি ডিসিশন নিতে পারছো না। চন্দ্র আমাদের এই জায়গায় মন মস্তিষ্ক, আর আমরা চিন্তা ভাবনা যা কিছু করি মন মস্তিষ্ক থেকেই করি। তো সেই জায়গা থেকে আমার চন্দ্রের ডিস্টার্ব আছে, প্রচুর পাথর পরিয়ে দিল আমাকে, কখনো আমার সেই জায়গাটা ঠিক হবে না। যদি না পাথরটা যদি ঠিক হয় হয়তো হতে পারে, আদারওয়াইজ আমার চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, যে আমি সকালে একটা জিনিস ভাবছি বিকেলে আবার আরেকটা ভাবছি, ফ্রিকল মাইন্ড, কনসেন্ট্রেট করতে পারছি না। প্রচুর পড়াশোনা করেছি, হলে গিয়ে একদম মানে ব্ল্যাঙ্ক হয়ে গেল, ঘাবড়ে গেলাম, নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল, মানে তার চন্দ্রের জায়গাটা খুব ডিস্টার্ব। মায়ের সাথে সম্পর্কের জায়গাটা তার খারাপ হবে, মায়ের কথা শুনতে ভালো লাগবে না। তো সেই জায়গা থেকে তাকে পূর্ণিমার রাত্রে একদম ডাইরেক্ট মুনের যে রেটা, সেইটার তলায় বসে চন্দ্রের মন্ত্র উচ্চারণ করো। অন্তত তুমি মাসে একটা করে পাচ্ছ, তুমি সেটা করো, দেখবে তুমি অনেক গুড ফিল করছো, তোমার স্কিন বদলে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তোমার এই যে তন্ত্রের যে আমরা সাধনা করি বলতে পারো, এই জিনিসটা না মানে খুব সুন্দর একটা ব্যাপার আছে। দেখো, একটা দিনে বলে হয়তো আমার শেষ হবে না, তবু বলতে ভালোই লাগে আমার, কারণ যেহেতু এটা আমার খুব ফেভারিট সাবজেক্ট। তোমাকে আমরা অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্ট অনেক কিছু ইউজ করি স্কিনটাকে গ্লো করার জন্য, সবারই একটা স্বপ্ন, লাগে না এগুলো। কিছু কিছু সাধনা আছে, যে সাধনাগুলো তুমি আসনে বসে যদি সেই মন্ত্রগুলো তুমি জপ করো, অটোমেটিক্যালি তুমি গ্লো করবে। দেখবে তুমি 10 জনের মধ্যে আসছো, 10 জনের মধ্যে থেকে তোমাকে যেন মনে হচ্ছে ওই মহিলা আলাদা। হ্যাঁ, কারণ তার হয় ওয়ে অফ টকিং, একদম অ্যাট্রাকশন, মানে এই অ্যাট্রাকশনটা কিন্তু তার মধ্যে আসবেই আসবে। হয়তো সে ডানা কাটা পড়ি না, বাট কোনো একটা অ্যাঙ্গেল থেকে তাকে খুব ভালো লাগবে। তো এখানে আমার একটা কথা ছিল যে এটা কি একদমই গুপ্ত মন্ত্র নাকি একটা শেয়ার করতে পারেন আমার অডিয়েন্সের জন্য? দেখো, মন্ত্র আমি তোমার সাথে শেয়ার করতেই পারি, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ক্রিয়া শেয়ার করা যায় না। হ্যাঁ, সিস্টেমটাকে আমি শেয়ার করতে পারবো না আজকে। যেমন হচ্ছে ধরো তোমার মনে হচ্ছে জীবনে ভীষণ স্ট্রাগল,
হ্যাঁ, তো সেই স্ট্রাগলটাকে তুমি কিছুতে ওভারকাম করতে পারছো না, তোমার ফাইন্যান্স, ফিজিক, মেন্টালি বা শত্রুগতভাবে ভীষণ রকম স্ট্রাগল, সেই জায়গাটাতে একটা খুব সুন্দর মন্ত্র আছে যেটা হচ্ছে সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্যে সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয় ওং হ্রিং চণ্ডিকা ওই স্বাহা। এই যে মন্ত্রটা, এই মন্ত্রের আমার যে উচ্চারণটা হবে নাভি থেকে হবে। আমার এখানে প্রপারলি বসে বলা হলো না, কারণ আমাদেরকে মেরুদণ্ড সোজা করে বসে বলতে হয়, আসলে বসে। এই যে আমি বলছি, এই মন্ত্রটা বলার আগে অবশ্যই একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নিজের নাম বা যে ব্যক্তির সমস্যা তার নাম এবং গোত্র না বললে, সংকল্প না করলে কোনোদিন কোনো কাজ হয় না। এইটা বললে দীর্ঘদিন, মানে অ্যাটলিস্ট 21টা দিন তো এই মন্ত্রটাকে চ্যান্ট করে যেতে হবে আফটার সানসেট, সূর্য মানে অস্ত যাওয়ার পরে এই মন্ত্রটাকে 21 দিন যদি চ্যান্ট করা যায় ধোয়া জামা কাপড় পরে বসে, তাহলে অবশ্যম্ভাবী সেই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কতবার? কোনো, আমি এখানে বারটাকে আমি ইম্পর্টেন্স দিই না, কারণ আমি যদি কাউন্ট করি 108, যদি আমাকে কেউ বলে 108 বার জব করতে হবে, বা আমি যদি এখানে বসে বললাম যে এখানে জব করতে হবে এতবার, তাহলে পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার জবের মানে নাম্বারের দিকে আমার কনসেন্ট্রেশন চলে যাবে, আমার ভগবানের জায়গাটা কনসেন্ট্রেশন থাকবে না। তো সেই কারণে আমি বলবো 5 মিনিট 10 মিনিট যতটুকু তোমার শরীর পারমিট করছে, মন পারমিট করছে, তোমার কনসেন্ট্রেশন থাকছে, তুমি ততক্ষণ করো। আজকে হয়তো 5 মিনিট হবে, কালকে হয়তো আধ ঘন্টা হতে পারে, কেউ বলতে পারে না, কিন্তু চ্যান্ট করো, দেখবে তোমার মধ্যে একটা জ্যোতি, যেটাকে আমরা বলি, হ্যাঁ থাকে, প্রত্যেক মানুষেরই থাকে, কিন্তু আমরা সেটাই নিজেরাই নিজেদের নষ্ট করে দিই। কারণ আমরা এখন আমাদের সিস্টেম, যেটা বায়োলজিক্যাল সিস্টেমটা আমরা পুরো চেঞ্জ হয়ে গেছে, যার ফলে আমরা নিজেরাই নিজেদের জায়গাটাকে, মানে এটা কিছুটা এর জন্য আমাদের লাইফস্টাইলও দায়ী। 100%। আগেকার দিনে মহিলারা দেখবে কত এনার্জি ছিল, এই আমাদের মা ঠাকুমা এদের মানে সেই সকালবেলা ঘুম থেকে উঠে তারা স্নান করে বাসি ঘর পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে, এই যে গোবর ছড়া এটাও কিন্তু তন্ত্রের মধ্যে আছে। হ্যাঁ, গোবরটা কেন আমরা দিই? আমরা তো এমনি জলও দিতে পারি, গোবর হচ্ছে অ্যান্টিসেপটিক। এখন আমরা লাইজল ফাইজল বা নানান রকম ধরনের জিনিস জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এই ব্যাপারগুলো। হ্যাঁ, মানে এই যে আমরা সকালবেলা উঠে আমাদের এই যে টোটাল বডিটা, এটা কিন্তু একটা পঞ্চতত্ত্ব হিসেবে তৈরি আছে। এই যে আমরা সকালবেলা উঠে চা খাচ্ছি, গ্যাস জ্বালাচ্ছি মানে অগ্নি প্রজ্বলন করছি, জল বসালাম মানে জল তত্ত্বের ইউজ করলাম, তারপরে তাতে পাতা দিলাম, মানে আমি পাতাটা দিলাম মানে সেই পাতাটা তো আমার উড, হ্যাঁ উডের জায়গা থেকে সেইটা দিলাম, ফুটলো, বায়ু হয়ে ওপরে উঠে গেল, সেটা আকাশ তত্ত্ব, তারপরে আমি কাপে ঢেলে খেলাম। তো এখানে আমি যদি লোকে তন্ত্রকে এত ভয় পাচ্ছি, কিন্তু সেই জিনিসটাই তো সকালবেলা উঠে সর্বপ্রথম আমরা চাটা খাচ্ছি। হাউ ইন্টারেস্টিং তন্ত্র, যেটা মানুষ, এই যে আমরা সন্ধেবেলাতে ঘন্টা বাজাচ্ছি, ধূপ দেখাচ্ছি, ঠাকুরকে ধুনো দিচ্ছি, নানান রকম করছি, সেই ব্যক্তিকে গিয়ে তুমি বলো জানো তো তোমার পাশের বাড়ির লোক না তন্ত্রক্রিয়া করে, সে তাড়াতাড়ি দরজাটা আটকে দেবে, দরজা জানলা আটকে দেবে, সে কি এই যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। ঠিক কথা। আচ্ছা দিদি, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে তন্ত্রক্রিয়া মতে খুব তাড়াতাড়ি চটজলদি কাজ পাওয়া যায়, উপকার পাওয়া যায়, এটা মোটামুটি সবাই জানে। এবং আমরা এটাও দেখেছি যে বহু জায়গায় কিন্তু খুব কম সস্তাতে আর কি, বাসে ট্রামে 10 টাকায় তন্ত্রের বই পাওয়া যায়, সেটা নিয়ে এসে কেউ যদি নিজে অ্যাপ্লাই করে না। প্রথম হচ্ছে তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, গুরু যতক্ষণ না তোমাকে পারমিশন দিচ্ছে ততক্ষণ অবধি তুমি কখনোই আসনে বসে তন্ত্রক্রিয়া করতে পারবে না, এবং সেই ফলও পাবে না, ফল পাবে না। যার ফলে তো এইটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরু আমাকে পারমিশন দেবে। হ্যাঁ, দেওয়ার পরে যেমন সব কিছুরই, একটা বাচ্চা যখন জন্মেই কিন্তু স্কুলে যেতে পারে না, তার মা বাবা মনে করে এইবার তোমার বয়স হয়েছে, এখন তুমি স্কুলে যেতে পারো, তখন সে স্কুলে শিক্ষা নিতে পারে, তার আগে যেমন সে পারে না। ঠিক এটাও হচ্ছে তাই, আমাকে যখন গুরু পারমিশন দেবে, গুরু বুঝে যাবে যে হ্যাঁ আমার মধ্যে সে ক্যাপাবিলিটিটা এসছে যে আমি একটা ক্রিয়া করার যোগ্য, তারপরেই আমি আসনে বসবো। আর
অনেক সময় আমরা দেখি গুরুকে অবমাননা করে সে দুটো টাকা রোজগারের জন্য নানান জায়গায় বলে দিল বশীকরণ 72 ঘন্টা। আমি বলবো হবেই না, আমি কোর্ট পেপারে লিখে দেবো, কোথাও হবে না। এগুলো বিজনেস, টাকা কামাবার জন্য। বশীকরণ 72 ঘন্টা, যেটা দিয়ে বশীকরণ কাকে করব আমি? বশীকরণ কথাটা খুব সত্যি। তুমি যদি মায়ানে যাও, আসামের ওদিকে যাও, গুয়াহাটির ওদিকে মায়ানে একটা সময় ছিল যে মায়ান গ্রামটাতে কোনো পুরুষরা ঢুকতে পারতো না, বলতো বশীকৃত করে ফেলে, ভেড়া বানিয়ে ফেলে। এগুলো সব কথিত, কেউ কিন্তু দেখেনি। তুমি গিয়ে দেখোনি একটা ছেলে ভেড়াতে পরিণত হয়েছে? এগুলো আমরা কানে শুনে শুনে ভয় পেয়ে পেয়ে আমরা কখনো ভাবি না যে ও আচ্ছা এরকম, চলো তো যাই দেখতে। একদম না। মায়ান খুব পরিষ্কার গ্রাম, একটা গাছের পাতা তুমি বাড়িতে পাবে না। হ্যাঁ, প্রত্যেকটা গেছেন অবশ্যই। আমাদের তো মানে নানান জায়গা বলতে পারো একরকম সার্ভে করতে হয় যে সত্যি কি ওখানে ওটা আছে। তো এই যে জিনিসটা, প্রত্যেকটা বাড়ির মহিলারা কিন্তু তন্ত্র জানে, এটা খুব ট্রু। হ্যাঁ, কিন্তু তারা কোনো পুরুষকে ভেড়া বানিয়ে রাখে না। কেন এই কথাটা বলা হতো? যে সেই সব মহিলারা দেখতে অপূর্ব সুন্দরী। তো তোমার যদি কোথাও গন্ডগোল থাকে, তুমি কোনো মহিলাকে দেখে প্রেমে পড়ে গিয়ে সেখানে থেকে গেলে, তাহলে তো মহিলার কোনো দোষ নেই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর এই সব জায়গাতে বশীকরণ, এই যে বশীকরণের কথাটা, বশীকরণ হয়, বশীকরণ সত্যিই হয়, একটা ছেলেকে ফিরিয়ে আনা যায়। কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে আমি ঠিক কাজ করছি না ভুল কাজ করছি। কোনো বিবাহিত পুরুষকে তার স্ত্রীর কাছ থেকে জোর করে নিয়ে আসলাম, সেটা ভুল। হ্যাঁ, তার সংসারটাকে ভেঙে দিলাম, সেটা ভুল। কিন্তু দেখা যাচ্ছে আমার নিজের সংসার বাঁচাবার জন্য আমার হাজবেন্ডকে আমি রাখতে চাইছি, তাহলে পারে সেটা কোথাও কোনো রকম প্রবলেমের জায়গা, এবং ফল পাওয়া যায়। একদম। ওই যে বললাম, তুমি কখনোই 72 ঘন্টা 24 ঘন্টায় ফল পাবে না বশীকরণ। আচ্ছা, এই যে এই বশীকরণের ক্ষেত্রে শোনা যায় যে অমুক কিছু খাইয়ে দিয়েছে, এটা সত্যি না? একদম না। এই অনেকে বলে কি, আমার কাছেই অনেকে আসে যে বশীকরণ করতে হবে, ভালো কথা, কিন্তু আমার কাছে না ওর চুল নেই, ওর জামা নেই, ওর এই নেই, ওর জুতো নেই। আমরা এগুলো তো কিছু লাগে না, অ্যাকচুয়ালি এগুলো কিছু লাগে না। চুল, জামা কাপড়ের সুতো, বই খাতা, তার ব্যবহৃত যে কিচ্ছু লাগবে না। আসল জিনিস যেটা সেটা লাগে, সেটা হচ্ছে গোত্র। আচ্ছা, আসল জিনিস তার নাম আর গোত্র, ব্যাস। এর উপরে কিচ্ছু না। ওই যে বলছি, ডিপেন্ড করছে কে কাজটা করছে। হ্যাঁ, এই যে আমাদের মানে অনেক মিথ আমাদের মধ্যে ছড়ানো আছে যে মানে রুমাল নিয়ে এসো, তার ব্যবহার করা জিনিস নিয়ে এসো। তার ব্যবহার করা জিনিস দিয়ে আমার কোনো দরকার নেই। আমার যেটা দরকার তার নাম আর গোত্র। কতদিনে ফল পাওয়া যায়? দেখো, ওই যে বললাম, এটাও ডিপেন্ড করছে কে করছে। আমার পার্সোনালি আমি পরিষ্কার বলে দিলাম 21 দিন। আচ্ছা, আমার লাগে 21 দিন। এবং 21 দিন কেন লাগে? আমাদের প্রত্যেকের বডিতে, এই যে আমার শরীরের মধ্যে একটা অরা আছে, কিন্তু যে অরাটা দেখতে পাচ্ছে না বা আমিও দেখতে পাচ্ছি না, বাট আমার সারাউন্ডিং একটা অরা কিন্তু আছে। এই যে আমরা আঙুলে আংটি পরি, হ্যাঁ, এখানে আমি গোমেদ পরেছি, এটা গোমেদেরই আঙুল। হ্যাঁ, কারণ হচ্ছে এই আঙুলের একটা অরা আছে, সেই অরার সাথে আমার এই পাথরটাকে ম্যাচ করাতে হবে তবে। কারণ তা না হলে আমরা যার যে আঙুলে ইচ্ছা আংটি পরতে পারতাম, সেটা না অ্যাস্ট্রোলজার পার্টিকুলার আমাদেরকে বলে দেয় আপনি এই পাথরটা পরবেন, এই আঙুলে পরবেন, মানে ওই আঙুলের অরাটার সাথে পাথরের অরাটা ম্যাচ করাতে হবে। সেম থিং, আমি যে জিনিসটা বশীকরণে তৈরি করব, সেটার একটা পার্সোনাল একটা অরা থাকবে। হ্যাঁ, এবং যেই মানুষটিকে দেব পড়তে, তারও একটা পার্সোনাল অরা থাকবে। এবার এই দুটো অরাকে তো আমাকে ম্যাচ করাতে হবে, তা নাহলে আমি তাকে বললাম আজকে পড়ো, কালকে থেকেই দেখবে তোমার বর তোমায় কোলে নিয়ে নাচছে। নেভার, কখনো হবে না। কারণ হচ্ছে এই দুটো কাজ করতেই লেগে যাবে 21 দিন। আফটার 21 ডেজ তুমি বুঝতে পারবে যে সামথিং ইজ মুভিং, একটা কিছু মুভ করতে শুরু করে দিয়েছে। এই জিনিসগুলো। ফাইন দিদি, আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে এটা তো জানলাম বশীকরণ নিয়ে। এবার এরপরে শুনি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে কিছু হুইচক্রাফট হয়, এই যে পুতুল ক্রিয়া, পুতুলের মধ্যে পিন ফোটানো, এগুলো কি সত্যি? হ্যাঁ, এগুলো হয়, এগুলো কিন্তু সত্যিই হয়। যেমন এগুলো হচ্ছে বান মারা কথা নিশ্চয়ই শুনেছো। বান মারার জায়গাটা হচ্ছে যে
দেখবে অনেক বান না অনেক রকমের হয়, শুকনো বান এরকম হয়, তুমি প্রচুর খাচ্ছ কিন্তু তোমার শরীরের মধ্যে না সেই খাবারগুলো যাচ্ছে না, বা কিরকম একটা শুকিয়ে যাচ্ছে, বা একটা পেল চেহারা, এনার্জিলেস চেহারা, কোনো কাজে তুমি অ্যাক্টিভ থাকতে পারছো না, তোমার মধ্যে কোনো এনার্জি নেই, এই যে জিনিসগুলো, বা প্রচুর খাচ্ছ কিন্তু চেহারাটা কেমন শুকিয়ে যাচ্ছে, ডক্টরের, আমি তো বলি আমার কাছে আসার আগে ডক্টরের কাছে যাও, ডক্টরকে দেখাও তোমার কি হয়েছে, সব টেস্ট করো। এইবার তারপরে দেখা গেল ডক্টরের ওষুধ খেয়েও কাজ করছে না, তখন আমরা 100% শিওর হয়ে যাই, কারণ আগে ডক্টরের কাছে যাওয়া উচিত এখন আমাদের সায়েন্সের যুগে। তো এইবার ওষুধ খাওয়ার পরেও দেখা যাচ্ছে তার রোগ ধরা পড়ছে না, প্রচুর ওষুধ খাচ্ছে বাট কোনো কাজ করছে না, তো সেই তখন আমরা দেখতে তার ডেট অফ বার্থ নিয়ে আমরা তা সে কোন যে রুমটায় থাকে সেই রুমটায় কোথায় কি আছে না আছে এগুলো কিছুটা আমি নিজে বলে দিতে পারি গুরুর কৃপায়, যে তোমার বেডের পজিশন এরকম আছে বা তোমার উল্টো দিকে এরকম আয়না কিছু আছে কিনা, তো সেই জায়গা থেকে তারপরে তাকে বলতে 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 বেরিয়ে আসে যে হ্যাঁ এরকম কিছু, তো সেখানেও রেমেডি দেওয়া হয় যদি তার ট্রাস্ট থাকে। তো অবশ্যই ট্রাস্ট যাদের থাকে তারাই আসে, ঠিক কথা। এবারে দিদি একটা জিনিস বললেন, এই যে তন্ত্রর ক্ষেত্রে অনেক আপার লেভেলের সাধনা কি, এই যে পিশাচ সাধনা বা এই যে বিভিন্ন প্রেত চালান করছে, এটাও কি খুব উচ্চ মার্গের সাধনা? হ্যাঁ, এইগুলো উচ্চ মার্গের সাধনা, যেরকম হচ্ছে প্রেত চালান, এই যে প্রেত চালান আমরা বলি প্রেত চালান, আরো অনেকে আছেন অনেক কমিউনিটির মানুষরা যারা বলে জিন চালান। হ্যাঁ, এই জিনিসগুলো যেমন আমাদের নিজেদের ক্ষেত্রেই হয়েছিল, একজন খুব বড় বিজনেসম্যান, আমি এখানে নাম বলতে পারবো না, তার ফ্যামিলি ছিল মুম্বাইতে আর আর কিছু ফ্যামিলি ছিল কলকাতায়, তো তাদের জুতোর ব্যবসা, এবার সেই জায়গা থেকে মানে পরের ব্যবসা অংশীদার যে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, তো তখন সেটা জিন চালনা করে করা হয়েছিল। এগুলো সত্যিই হয়, কিন্তু এগুলো অনেক উচ্চ মার্গের, অবশ্যই উচ্চ মার্গের। এখন তো সবাই শুনি মৃতদেহের ওপর বসে সাধনা করেছে, সব সাধনা করেছে, কিন্তু মানে খুব সিরিয়াসলি একটা কথা বলছি, একটা শ্মশানে যখন অমাবস্যার রাতে বেশ অন্ধকার হলে পরে, এই তারাপীঠের শ্মশানেই যদি তুমি যাও, ওখানে না ওই লম্ফ বা ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি ওখানে করা বারণ, তো ওই তারাপীঠের শ্মশানেই আমাদেরকে গিয়ে আমরা জপ করি। আমি সব সাধনা করিনি ভাই, পরিষ্কার কথা বলে দিচ্ছি, সবের ওপর উঠে বসে সাধনা করার প্রবৃত্তি বা ইচ্ছা আমার নেই, কিন্তু এগুলো আছে, এই যে মানে এমনকি পুরো মাংস নাকি খায় অঘরীরা, এটাও একটা অদ্ভুত ব্যাপার, কেন খায় অঘরীরা? হ্যাঁ, কারণ তারা যখন সাধনা করে, সাধনা পিরিয়ডে সেই এরিয়া ছেড়ে বেরোতে পারবে না, তখন সে সেটা খেতে বাধ্য, কিছু তো একটা আমাকে ইনপুট করতে হবে, তো তখন সেটা খাচ্ছে। কিন্তু আজকালকার দিনের অঘরীরা তারা কেউ সব ছিঁড়ে পোড়া মাংস খায় না, এটা আমি একদম পরিষ্কার, মানে তন্ত্রকে আমি তারাপীঠকে আমি আগামীকালই তারাপীঠ বেরিয়ে যাচ্ছি, তো আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমি ক্রিয়া কর্ম যা করি তার থেকে বেশি আমি জিনিসগুলো নিয়ে রিসার্চ করি। হয়তো আমি অনেকের কাছে খারাপ, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি মানুষকে না আমি সবসময় চাই যে ঠিক গাইডেন্সটা দিতে। এই যে মানুষের কাছে অনেক সময় বলে অঘরীরা মাংস খাচ্ছে, হ্যাঁ অঘরীরা মাংস খেত একটা সময়, এখনকার কোনো অঘরীকে আপনি দিন তো একটা মরা থেকে মাংস নিয়ে এসে রোস্ট করে দিয়ে বলুন আপনি খান, আপনারা তো এটা খান, আপনি খান, দেখুন খেতে পারে কিনা। এইরকম বেশ কিছু মিথ ছড়ানো আছে, হ্যাঁ, যেগুলোকে কিছু কিছু মানুষ নিয়ে নিচ্ছে, নিয়ে তাদের কাছে যাচ্ছে না, বা তারাও সেগুলো নিয়ে বিজনেস করছে। আঘোর এটাও খুব সুন্দর তন্ত্রের একটা সাইড, এটা তো হচ্ছে একদম শিব তো সত্যি শ্মশানে থাকতেন, শ্মশানের ছাই মেখে থাকতেন। কেন ছাই মেখে? এই যে আঘোররা ছাই মাখে, কেন ছাই মাখে জানো? কারণ তারা শিবের ওই পাথটাই ফলো করে। না, প্রচন্ড শীতকালে তুমি খালি গায়ে তুমি ছাই মেখে বাইরে বেরো, তোমার শীত করবে না। হ্যাঁ, এই কারণেই কিন্তু তুমি দেখবে এই কুম্ভ মেলা টালা হলে পরে তারা সব ছাই মেখে বসে আছে খালি গায়ে। হ্যাঁ, তারা প্রুফ করছে দেখো আমি আঘোর, আমি বস্ত্র পরিনি, আমার ত্যাগ, আমার হচ্ছে ত্যাগটাই আমাদের প্রতীক।
কিন্তু গায়ে তো ছাই মেখে নিয়েছে, ঠান্ডা তো লাগছে না তার, হ্যাঁ সেই জন্য পোশাক পরার প্রয়োজন হচ্ছে না। এত সুন্দর জিনিসটাকে মানুষ এত বিকৃতি করে দিয়েছে। আমি জানি না, হয়তো অনেকে অনুষ্ঠান দেখে হয়তো বলবে কি ভুলভাল বকছে এরকম। না একদমই সেটা বলবে না। আচ্ছা দিদি, আমাকে একটা জিনিস বলুন, যে আপনার কাছে এত বছরে তো বহু মানুষ বহু সমস্যা নিয়ে এসছে, তো আপনাকে ভাবিয়ে তুলেছে এইরকম কোনো একটা ইনসিডেন্টের কথা একটু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলবো। যেমন হচ্ছে ভূত যদি বিশ্বাস করো, এখানে আমি আসছি, যদি ভগবান বিশ্বাস করো তাহলে তোমাকে ভূতও বিশ্বাস করতে হবে, আর তুমি যদি ভগবান বিশ্বাস না করো তাহলে তুমি ভূত বিশ্বাস করবে না। আমরা প্রত্যেকদিন, ভগবান আমাদের কাছে লিভিং থিংস, আমরা ধূপ দিচ্ছি, মাগো আমার বাড়িটা তাড়াতাড়ি করিয়ে দাও, হ্যাঁ বা মাগো আমার ছেলের ইয়েটা পরীক্ষাটা যেন ঠিক দেয়, তার মানে কি আমি একটা লিভিং থিংসের কাছে বলছি যে সে আমার কথাটা কানে শুনছে। তো ঠিক সেরকমই একটা চার্ট আমার কাছে আসে কলকাতা থেকে। তো সেই চার্টের মধ্যে আমরা যখন, আমি সেই চার্টটা অ্যানালিসিস করি, ভদ্রমহিলা, তার ছেলে, হাজব্যান্ড এবং তার নিজের তিনজনের তিনটে ডেট অফ বার্থ আমাকে দিয়েছিল, এবং ভদ্রমহিলার ডেট অফ বার্থ দেখেছি ঠিক আছে, ওকে, ছেলেটাও দেখেছি, যা যা সমস্যা বলে দিয়েছে, এবং ভদ্রলোকেরটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে উনি কিছু ফিল করছেন। তো মানে প্যারানরমাল কিছু, প্যারানরমাল অ্যাক্টিভিটিস। তো আমি তখন ভদ্রমহিলাকে বলি যে আপনার হাজবেন্ড কি বাড়ির মধ্যে কখনো কিছু মুভমেন্ট, দেখো ভূত বললে যে তোমার সামনে সাদা রকম পোশাক পরে ভূত এসে দাঁড়িয়ে পড়লো এরকম না, এরকম হয় না। ভূত মানে হচ্ছে একটা ফিলিংস, তুমি একটা কিছু ফিল করবে, একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা কিছু একটা মনে হলো, একটা নড়ে সরে গেল, তাকালে দেখলে না কিছু না। তো আমি এরকমই বলি, বলাতে ভদ্রমহিলা চমকে উঠে বলে আপনি কি করে বুঝলেন? তো তাকে আমি বলি আমি বুঝেছি বলেই আমি এখানে, আর তুমি বোঝুনি বলেই আমার কাছে এসছো। তো তারপরে তো ভদ্রমহিলার বাড়িতে আমরা ভিজিটে যাই, এবং ভিজিটে যাওয়ার পরে আমি পার্টিকুলার একটা জায়গা, করিডোরের একটা জায়গা আমার মনে হয়েছিল ওই জায়গাটা কিছুটা নেগেটিভিটি আছে। তো আমি ভদ্রলোককে বলি এই জায়গাটা না আপনার ঠিক না। বলে ম্যাম আমি এই জায়গাটা থেকেই রাত্রিবেলা বাথরুম যেতে পারি না। ভাবুন, একটা যার অত বড় ছেলে, সেই লোকটা ভয় পাচ্ছে, মানে সারা বাড়ি আলো জ্বেলে ঘুমাচ্ছে। তারপরে তো সেই ভদ্রলোককে আমি বলি যে আমি কি আপনার বাড়িতে একটা যজ্ঞ করতে পারি? সে আমাকে ফিস দিয়েছিলেন। তো বললো হ্যাঁ। এবার আমি যখন একটা দিন দেখে, পঞ্জিকাতে একটা দিন দেখে আমি যখন বসি, তখন আমি একটা ঘরের মধ্যে বসি এবং পুরো বাড়িটা আমরা বলি আলো জ্বেলে দিতে এবং জানলা দরজা খুলে দিতে। তো ঠিক সেরকমই ওনারা করেন, এবং ওনাদের বাড়িতে একটা ল্যাবরেটর ছিল। তো ওনারা এরকম মা বাবা বাচ্চা তিনজনে বসেছে, পাশে ল্যাবটাও বসেছে, আর আমি হাভান করতে বসেছি, সারা বাড়ি আলো জ্বলছে। তো আমার হাভান চলছে চলছে চলছে, হঠাৎ আমার হাভানের মানে আমার ঘরটাই, যে ঘরে আমি বসেছিলাম, পুরো অন্ধকার হয়ে গেল, কিন্তু আর সব ঘরে আলো জ্বলছে। মানে লোডশেডিং নয়? না না, লোডশেডিং হলে তো পুরো বাড়ি চলে যাবে। আমি যে ঘরটায় আছি, কাজ করছি, সেই ঘরটারই আলোগুলো একদম অফ হয়ে গেল। এবার ডগিটা না কন্টিনিউ দরজার দিকে তাকিয়ে না ভীষণ চিৎকার করছে। তো আমাদের হচ্ছে একটা সিস্টেম তন্ত্রে, যখন তুমি হাভানে শুরু করে দিয়েছো তুমি এন্ড করতে পারবে না, উঠতে পারবে না। তো এবার যেহেতু অন্ধকার হয়ে গেছে, আমি মন্ত্র যে উচ্চারণ করছি, আমার একটা খাতা আছে, মন্ত্র উচ্চারণ করছি আমি ওই মানে আগুনের আলোতেই কিন্তু আমি দেখছি, আদারওয়াইজ ইলেকট্রিসিটি কিচ্ছু নেই। আর বাড়ির যারা ছিল তারা কোথায় তখন? সামনে তারা বসে আছে। এবার শুধু আমি করতে করতে তাদেরকে বলেছি কেউ কোনো কথা বলবে না, যেটা করছো সেটা করছো। ওরা আহুতি দিচ্ছে। তো এবার ডগিটা যখন চিৎকার করছে, আমি একবার এরকম ভাবে তাকিয়ে আমি দেখলাম ঠিক আমি যদি এখানে বসি, ঠিক আমার এরকম অ্যাঙ্গেল করে একটা দরজা আছে, সেই দরজার কাছে বেশ অনেকটা ধোঁয়া একসাথে। তো আমি আর তখন ওইদিকে তাকাইনি, কারণ আমি বুঝেছি কিছু একটা প্রবলেম হবে। তো আমি না তাকে আমি আমার কাজ করে যাচ্ছি। তো করতে 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 ইন দ্য মিন টাইম আমি চণ্ডী যখন শুরু করি, তখন আস্তে আস্তে শুরু করার বেশ কিছুক্ষণ পরে আলোগুলো সব জ্বলে উঠলো, মানে ওই ঘরে যতগুলো, ডগিটাও থেমে গেল। এইবার হচ্ছে কি যে আমার হাভানো শেষ হলো, শেষ হওয়ার পরে আমি ওদের সাথে আর এই বিষয় নিয়ে কোনো আলোচনা করিনি, কারণ আলোচনা যতই করবে ততই বলবে হ্যাঁ এটা ওটা সেটা।
আর মানুষকে, আমার একটা ট্যাগলাইন আছে, আমি কাউকে ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। তো আমি সেরকমভাবে আমি কিছু না বলে, আর আমাদের তো একটা পাবলিসিটির জায়গাও আছে, তো ছবি ওঠে, অনেক কিছু আছে জিনিস যেগুলো তুমি স্থূল চোখে দেখতে পাবে না, সূক্ষ্ম চোখে দেখতে পাবে, ক্যামেরাতে ধরা পড়ে। তো যখন আমার ছবিগুলো উঠেছে, এবার আমরা হাওয়ান থেকে এসে না বাড়িতে এসে নুন জলে চান করি, সেটা সব সময়, আমি তারাপীঠে থাকলেও হোটেলে নিজেদেরকে ক্লিন করা হয়। তো সেইটা আমি করে টোরে ডিনার করে আমি শুয়ে পড়েছি। তো আমি যখন শুয়ে পড়েছি, আর আমাদের তো এখন হ্যাবিট মোবাইল ঘাটা, মোবাইলটা দেখছি, জাস্ট কিছুক্ষণের মধ্যে আমার মনে হলো ঠিক আমি এরকম শুয়ে আছি, আমার মাথার কাছে যেন একটা কিছুর মুখ, কিন্তু সেটা স্মোকের, আমার দিকে না এমনি করে তাকিয়ে আছে। আমি ওটা দেখে আবার মানে ভালো করে করে যে আমি ভাবলাম ইলিউশন, কিছু ভুল দেখেছি, করে আবার ঘুরে যখন তাকালাম তখন দেখলাম হ্যাঁ আমার দিকেই তাকিয়ে আছে জিনিসটা আবার। তো আমি তখন আমার হাজব্যান্ডকে ডাকি, তো ও বলে কিচ্ছু হবে না, ওঠো, এই সব কাজ করলে তোমাকে অনেক কিছু নেগেটিভিটি ফিল করতে হবে, ওগুলো কোনো ব্যাপার না, ফ্রেশ হয়ে এসো, ওয়াশরুম থেকে ঘুরে এসো, একটু জল খাও আর স্লিপিং পিল খেয়ে নাও। তো আমি খেয়ে দিয়ে আমি সত্যি আমি একটা স্লিপিং পিল নিয়ে আমি শুয়ে পড়ি। এবার পরের দিন সকালবেলা চা খেতে খেতে আমি জিজ্ঞেস করি কালকে ছবিগুলো দেখাও, কি ছবি আসলো না আসলো, তো পোস্ট করতে হবে। তো ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ আমি দেখি হাওয়ানের ওর মধ্যে ওই ফেসটা, যেটা আপনি রাতে বাড়িতে দেখেছেন, যেটা আমি রাতে বাড়িতে দেখেছি, ওই ফেসটা পুরো ওর মধ্যে আমার মোবাইলে এখনো আছে ওই ফেসটা। তো ওইটা দেখার পরে আমি আমার হাজবেন্ডকে দেখাই, দেখো এটা কি, মানে পুরো একটা কঙ্কালের মুখ, একদম একটা কঙ্কালের মুখ, ওখানে কোনো নারী চরিত্র পুরুষ চরিত্র কিচ্ছু থাকে না। তুমি যদি ভূত দেখো না কোনোদিন, তাহলে তুমি কোনো নারী পুরুষ দেখতে পাবে না, তুমি একটা স্মোক দেখতে পাবে, সেটাকেই আমরা মনে করি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কোনো শাড়ি টাড়ি পরে না। এটা একটা আমাদের চোখের সামনে। এবার আমি ওটা দেখানোর পরে সঙ্গে সঙ্গে আমার ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে ওই ছবিটা পাঠালাম, পাঠিয়ে বললাম দেখো তো তোমার দেখো তোমাদের যজ্ঞে থেকে এসেছিল কালকে। তখন ওর বর দেখে বলে এই লোকটাই তো, এই মুখটাই তো ওইখানে দাঁড়িয়েছিল। এইরকম একটা ঘটনা। তো সিরিয়াসলি আমার না ভয় লাগে না। আমি এই পেশাতে বহু বছর ধরে কাজ করছি, 15 বছর হয়ে গেছে। করতে করতে এখন মনে হয় যে এরা আসে যখন, আমরা যখন প্ল্যানচেটে বসি, এরা আসে যখন, প্ল্যানচেট যদি তুমি করতে বসো, তুমি যে সোলটাকে ডাকবে সেই সোল কিন্তু তোমার ক্ষতি করবে না, কিন্তু হ্যাঁ তুমি যে সোলটাকে ডাকবে সেই সোলটা না এসে যদি অন্য কোনো সোল চলে আসে, তাহলে সে কিন্তু ব্যাড সোল যদি হয় তাহলে সে কিন্তু ক্ষতি করবে। সোলকে যেরকম তুমি আনছো, সোলকে আবার কিন্তু তোমাকে রিটার্নও করাতে হবে। মৃত্যুর কতদিন পরে পর্যন্ত এরকম ভাবে সোলকে আনা যায় প্ল্যানচেট মাধ্যমে? না, প্ল্যানচেট যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর খুব করতেন, সুকুমার রায় করতেন, ওনারা এটা করা যায় মোটামুটি ধরে নাও 10 বছর অবধি তুমি করতে পারো। হ্যাঁ, কিন্তু তোমাকে ওই যে বললাম ইন্টেনশন, এখানে তন্ত্রের মধ্যে সব জায়গাতে একটা ইন্টেনশন কাজ করে। তুমি যখন ডাকছো তাকে, যে মিডিয়া হচ্ছে, ডাকছো তাকে, তোমাকে খুব পাওয়ার নিয়ে ডাকতে হবে যে সে আসতে বাধ্য। কিন্তু এই যে যখন মরে যায় মানুষ, হ্যাঁ মরে যাওয়ার পরে কেন আমরা সাদা চাদর গায়ে দিই, হ্যাঁ কেন খই ছড়াই, কেন শ্রাদ্ধ বাড়িতে আমরা সাদা পরে যাই, হ্যাঁ আমি তো ডেড বডিটাকে সবুজ চাদরও দিতে পারি, কালো চাদরও দিতে পারি। সাদাটা হচ্ছে যে সোল যখন, মানে ডেড বডিটা যখন মরে গেল মানুষটা, তখন তার আত্মাটা কিন্তু ওই বুঝতে পারে না, মানে তখন তার না ভীষণ, তুমি যদি স্বামী অভেদানন্দের মরণের পরে পড়ো তাহলে পরে জানতে পারবে যে মানে প্রচন্ড, সে তখন দিক বিদিক শূন্য হয়ে যায়, বুঝতে পারছে না যে এই লোকগুলো কাঁদছে কেন, আমার প্রাণের লোকটা কাঁদছে কেন, আমি তো আছি এখানে, কিন্তু ওই তোমার করেসপন্ডেন্সটা হয় না তখন। আর সোল না সবসময় সাদা জিনিসটা দেখতে পায়, এই কারণে তাকে সাদা চাদর পরিয়ে দেওয়া হয়, এবং খই ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে তার আত্মাটাও ওই ঠিক ওই সাদা খইটা দেখতে 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 তার ডেড বডির সাথেই আসে। হ্যাঁ, এবং এসে তারপরে তাকে যার যেভাবে, যে কমিউনিটির যেভাবে আর কি ক্রিয়া, হ্যাঁ অন্ত্যেষ্টিক্রিয়া হয়, তো আমাদের হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাকে পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু নাভিটা পড়ে না, হ্যাঁ তখন তার ছাইটা নাভিটাকে ভাসিয়ে দেওয়া হয়।
কিন্তু তারপরেও কিন্তু যতক্ষণ না শ্রাদ্ধ শান্তি হচ্ছে সে কিন্তু সেই জায়গাতেই থাকে, হ্যাঁ, তার প্রিয়জনদের। প্ল্যানচেটে হওয়া কোনো এরকম ভয়ঙ্কর ঘটনা? হ্যাঁ, প্ল্যানচেট আমি লাস্ট করেছিলাম ব্যারাকপুরে। একটা 26 বছরের ছেলেকে এনেছিলাম, আমি আনতে চাইনি কারণ অপঘাতে মৃত্যু হয়েছে। না, অপঘাতে মৃত্যু না, ওর হচ্ছে মারাসিরোসিস অফ লিভার হয়ে গেছিল, ওর ভীষণ রকম ভাবে কষ্ট হচ্ছিল, মা বুঝতে পেরেছিল। তা ওর মায়ের কিছু প্রশ্ন ছিল, তো আমি বলেছিলাম যে ছেলেটা তো এমনিই কষ্ট পেয়ে মারা গেছে, আর কষ্ট দেবেন না। তো ভদ্রমহিলা আমাকে অনেক রিকোয়েস্ট করে, একটা মায়ের জায়গাটাতে থেকে আমি বাধ্য হয়েছিলাম করতে। তো সেই রুমে না আমি আমার হাজব্যান্ডকেও ঢুকিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডও টের পেয়েছে, মানে আমরা এসির রুম কিভাবে হিট হয়ে যায় তুমি ভাবতে পারবে না। হ্যাঁ, মানে গরম যখন সোলটা ঢুকলো। কার ভিতরে ঢুকলো? রুমে। আচ্ছা, হ্যাঁ, রুমে তো সোলটাকে আনতে হয় এবং 1 গ্লাস জল রাখতে হয়, কারণ আজকে ধরো তোমার কাছে কেউ আসলে তুমি তো তাকে 1 গ্লাস জল দেবে। তো এগুলো কার্সি বলো, ফর্মালিটিস বলো, বা জলের জন্য এই যে তর্পণ আমরা করি, তো ঠিক সেরকম এই ব্যারাকপুরের কেসটা হচ্ছে সেই 26 বছরের ছেলেটাকে এনেছিলাম। তার মায়ের তার মায়ের 10টা কোশ্চেন ছিল, তো সে 8টা কোশ্চেনের উত্তর পেয়েছিল। মানে কে মিডিয়াকে হয়েছিল? মিডিয়া তো অবশ্যই আমাকে হতে হবে। আপনার উপরই ভর করেছিল? হ্যাঁ, অবশ্যই, কারণ কি আর তো কেউ সাহস পাবে না করার, কারণ আমি তো ওখানে প্ল্যানচেট করতে গেছি। হ্যাঁ, তো সুতরাং আমাকে তো করতেই হবে। আমরা যে মুভিজে দেখি হাত পা বেঁধে রাখতে হয়, এরকম কিছু ব্যাপার না, একদম না, বললাম না, পুরো ভুল একদম। মানে আমি যেভাবে বসি সেটা হচ্ছে আমি ব্ল্যাক পরে যাই, মানে সর্বস্ব ব্ল্যাক পরে যাই এরকম না, মোটামুটি ব্ল্যাকেরটা থাকে। আর একটা আমি ট্রায়াঙ্গেল আসনে বসি। ট্রায়াঙ্গেল আসনে কেন বসি সেটা আমি বলবো না। হ্যাঁ, ট্রায়াঙ্গেল আসনে বসি, আমার সামনে একটা কপি থাকে, আর কোশ্চেনগুলো থাকে, আর একটা পেন্সিল থাকে, আর একটা ক্যান্ডেল জ্বলে, 1 গ্লাস জল থাকে। আর এইবার আস্তে আস্তে ঘর পুরো অন্ধকার করে দেওয়া হবে। বাড়ির লোকেরাও থাকতে পারে? হ্যাঁ, থাকতেই পারে, তার মা থাকতে পারে, তার বাবা সাহসে কোলায়নি বলে বাবা থাকেনি, মা ছিল। এবং মাকে আমি ফিল করিয়ে দিয়েছিলাম যে আপনার ছেলে এসছে, মা ফিল করেছিল, বললো হ্যাঁ। এবং যাওয়ার সময় একটা অদ্ভুত, আমি বলেছিলাম যে তুমি যে বেরিয়ে যাচ্ছ, মানে তাকে উইথ রেসপেক্ট তাকে আমাকে পাঠাতে হবে, যে তুমি একটা কিছু প্রমাণ দিয়ে যাবে। দেখা গেছে যে ওর একটা খাটের পাশে একটা এরকম ছোট্ট বেডসাইড টেবিল ছিল, তার মধ্যে একটা ফটো ফ্রেমে ওর ছবি ছিল। সেই ছবিটা কিচ্ছু না, ঘরে পাখা চলছিল না, কিচ্ছু চলছিল না, শুধু ক্যান্ডেল নিভে যাবে, এসিটা চলছিল। তো ওর ছবিটা পট করে এমনি করে পড়ে গেল, বুঝতে পারলে? আর এই যে যখন মানে প্ল্যানচেটে বলে পুরো লিখে দেবে, পুরো লিখে দেয় না, ইয়েস নো, মানে তোমার পেন্সিলটা থাকবে, ওই যেখানটা ইয়েস হবে ওখানে তুমি কোনোভাবে একদম টিক এরকম ভাবে এভাবেও টিক আসে না, মানে একটা কাঁপা, তো তুমি তো তোমার হাতটা হ্যান্ডেল করতে পারছো না, তোমার শরীরের মধ্যে তখন আমার শরীরটা কি পুরো অবশ হয়ে যায়? হালকা, একদম হালকা। তখন মানে তোমার, আপনি পুরো সেন্সে থাকেন? দেখো, পুরোটা সেন্সে থাকে এটা বললেও ভুল হবে, কারণ তখন আমার মধ্যে ওই ভাবতে ওই ছেলেটাতে আমি পৌঁছে যাই। মানে আমার মানে এগুলো না, মানে টাইপ অফ ধ্যান। হ্যাঁ, এগুলো মানে তুমি যখন যোগা করছো, ধ্যান করছো, মেডিটেশন করছো, তখন কিন্তু তুমি তোমার মধ্যে থাকবে না, তোমাকে মেডিটেশন করতে 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 করতে, কেন আমরা বলি যে ক্রাউন চক্রা তুমি জাগ্রত করো না, তাহলে মানুষ পাগল হয়ে যায়। তো এই হাতটা তোমার নড়াবার মতো ক্ষমতা থাকবে না, মানে হয়তো ইয়েসের জায়গাতে একটা টাচ হয়ে গেল। এই যে লোকে বলে ইয়েস টান পড়বে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর, এগুলো ভুল, একটা টান আসলো। ছেলেটির মা কিভাবে মানে বললো যে না সত্যি এটা ছেলেরই সোল এসেছিল? কারণ সেটা মানে ওই ঘরে বসে, যেখানে চতুর্দিকে তার ছেলের ছবি, ছেলের জামা কাপড়, ছেলের মায়া, ওইখানে মারা গেছে ধরে নাও 6 থেকে 7 মাসের মধ্যে আমি প্ল্যানচেটটা করেছিলাম, যার জন্য আমার সোলটাকে আনতে অতটা অসুবিধা হয়নি। হ্যাঁ, এবং মা বলেছিল যেটা, যে মায়ের কাছে মনে হয়েছিল যে তার ছেলের গায়ে যে গন্ধ, সে একটা পারফিউম ইউজ করতো,
তো সেই পারফিউমের একটা সে স্মেল পেয়েছিল, যার ফলে মনে হয়েছিল যে না আমার ছেলে। এবং তার যে টিপিক্যাল কোশ্চেনগুলো যেগুলো কারোর বাইরের কারোর জানার কথা না, আমিও জানতাম না, আমি বলে রেখেছিলাম আপনি একটা নতুন খাতা কিনবেন, তার মধ্যে আপনি কোশ্চেনগুলো লিখে রেখে দেবেন, আমি গিয়ে বাকিটা করে নেব। তো উনি কোশ্চেনগুলো লিখে রেখেছিলেন, আমি একবার চরক কোশ্চেনগুলো দেখে আমি এগুলো কিন্তু ফুল অ্যান্সার আসে না, তাকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ আর নাতে আসবে, বাট হ্যাঁ আর নাতেও তো আসে না, টিক একটা আসে। তো টিকটাও কিন্তু আসে না, মানে কাপা হাতে একটা জাস্ট টান স্ট্রোক একটা স্ট্রোক পড়ে যায়, এইরকমই আর কি। এবং যাওয়ার সময় সেটা হয় প্ল্যানচেট হয়, মানে এই যে 3 পায়া টেবিল লাগে, এটা একটা যারা প্ল্যানচেট করে বলে 3 পায়া টেবিল লাগে, তুই মাটিতে বসে করো না, আমি তো মাটিতে বসে করেছি, আমি মাটিতে বসে করেছি এবং ভদ্রমহিলাকেও মাটিতে বসিয়েছি, কিন্তু একটা আসনের ওপর বসিয়েছি। আর ওই যে বললাম আমি একটা ট্রায়াঙ্গেল আসনে বসি আমি নিজে, ওটাতে কাউকে বসতে দিই না। বা আমি যখন হাভনেও বসি আমার পার্সোনাল আসন আছে, আমি যখন শ্মশানেও জপে বসি সেখানেও আমার পার্সোনাল, আমার আসনটা আমি শেয়ার করি না। হ্যাঁ, এই জিনিসগুলো মানে এগুলো না আলোচনা করতে 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 তো সময় চলে যাবে, কিন্তু এবং এগুলো অনেক কিছু আছে যেগুলো যুক্তি দিয়ে আমরা এর ব্যাখ্যা পাই না। না, হ্যাঁ একদমই না, মানে এগুলো কি বলে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তুমি বিশ্বাস করো তো আছে, আর না করো তো কিছু নেই। ঠিক কথা, একদম। আচ্ছা দিদি, এটা তো জানলাম মানে খুব সাংঘাতিক তোমার জীবনের ইনসিডেন্ট বললে, ব্ল্যাক ম্যাজিক কতটা সত্যি? 100% সত্যি। ব্ল্যাক ম্যাজিক ভীষণ ভাবে সত্যি। হোয়াইট ম্যাজিকও আছে? হোয়াইট ম্যাজিক বলে আমি কিছু জানি না, হ্যাঁ আমার জানা নেই। তো ব্ল্যাক ম্যাজিক তো 100% সত্যি। ওই ব্ল্যাক আছে মানে হোয়াইট আরেকজন তৈরি করে দিল, বাট ব্ল্যাক ম্যাজিক খুব একদম ট্রু, ব্ল্যাক ম্যাজিক হয়। তুমি মানে এটা কিরকম ভাবে হয়, অনেকের ক্ষেত্রে অনেক রকম ভাবে হয়। যেমন হচ্ছে যে অনেক স্বামী স্ত্রী আছে যে বাচ্চা হচ্ছে না, কিছুতেই বেবি আসছে না, তারা অনেক রকম ট্রিটমেন্ট করাচ্ছে, অনেক কিছু আইভিএফ করিয়েছে, কিন্তু তাও বেবি আসছে না, বেবিটা মিসক্যারেজ হয়ে গেল, দত্তক নিতে গেল, সে দত্তকের জায়গা থেকেও সবকিছু সমস্যা তৈরি হয়ে গেল, সব পেপারস ঠিক নেই, সবকিছু মানে এগুলো হলে কি জানতে হবে যে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রাখছে, কিছু একটা করে রেখেছে, বাধা। তারপরে হচ্ছে সম্পত্তি নিয়ে, এই সম্পত্তির জায়গাটাতে ব্ল্যাক ম্যাজিকটা ভীষণ ভাবে কাজ করে। তুমি আমাকে দিদি একটা জাস্ট আমাকে তুমি বলো, মানে বোঝা যায় কি করে যে কোনো মানুষ ফিল করবে কি করে যে আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে কিনা? হ্যাঁ, এটা তো প্রথম দিকে ফিল করা যায় না। প্রথম দিকে তুমি ধরো অফিসে যাচ্ছ, তুমি প্রচুর লেবার দিচ্ছ, তুমি যে পরিমাণে তুমি খাটছো সারাদিন সবকিছু করছো, কিন্তু তুমি সেই পরিমাণে তোমার ইনক্রিমেন্ট হচ্ছে না, বা তোমার বস তোমার প্রতি স্যাটিসফাইড হচ্ছে না, বা তো দেখা যাচ্ছে যে তোমার কলিগসরা তোমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে রাখছে। তো এই যে জিনিসগুলো চলছে দীর্ঘদিন, তুমি কাজের জায়গায় যাচ্ছ কিন্তু তুমি মেন্টাল স্যাটিসফাইড হচ্ছ না, এই জায়গা থেকে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, দীর্ঘদিন এক মাইনায় চাকরি করছি কোনো কিছু, বা হয়তো দেখা গেল যে তোমার কোনো ব্যবসা আছে, তো সেই ব্যবসার জায়গাটাতে খুব সুন্দর করে সাজিয়ে যে ক্লায়েন্ট আসছে ঢুকছে, কিন্তু ক্লায়েন্ট দেখে টেকে পাশের দোকান থেকে জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো মানে তুমি প্রচুর কর্ম করছো কিন্তু তুমি ফল পাচ্ছ না। বা হয়তো দেখা যাচ্ছে যে মেয়ের বিয়ে ঠিক করেছো, তোমার মেয়ে ভেঙে যাচ্ছে, মেয়ে দেখতে খুব সুন্দর, ভীষণ শিক্ষিত, প্রচুর মা বাবার পয়সা আছে, নিজের সবকে যায়, কিন্তু মেয়ের বিয়ে কিছুতেই হচ্ছে। এই যে বিয়ে বেঁধে রাখা, বাচ্চা হতে না দেওয়া, এই জিনিসগুলো না, বা বান মেরে দেওয়া, এই জিনিসগুলো সত্যিই হয়, কিন্তু এগুলো না খুব বাজে মনের মানসিকতা। তুমি মানে এটাগুলো আমার পার্সোনাল এই জায়গা, আমি বলছি এই জিনিসগুলো হয়, বাজে কাজগুলো করা হয়, কিন্তু এই জিনিসগুলো দিয়ে আরো অনেক রকম শুনি। জিন, যেমন জিনের জায়গাটা কিন্তু সত্যিই আছে। তুমি একটা মানে ধরো তুমি আমার কাছে এসে বললে আমার বাড়িতে না এরকম এরকম সমস্যা হয়েছে, আমার শত্রু, তুমি তো এসে তোমার মাইনাস দিকটা বলবে না, তুমি তো এসে অন্য লোকের মাইনাস দিকটা বলবে। এবার আমি শুনলাম, সবকিছু করলাম, করার পরে এবার আমি তো সত্যি জানি না যে তুমি মিথ্যে কথা বলছো না সত্যি কথা বলছো। যারা জিন পোষে তারা কি করে, ওই জিনের মাধ্যমে
চালান আসল করে। ব্যাপারটা জেনে আসল আসে। ব্যাপারটা যা তো গিয়ে দেখে আয় তো ও সত্যি কথা বললো কি মিথ্যে কথা বললো, এই জায়গাটা আসতেও না অনেক বড় সাধনা করতে হয়। এই যে মানে এখন তো কেউ ছোটখাটো এই রকম আসল মানে কোনো মানুষকে পেয়েছো তোমার জীবনে যার কাছে জিন পুষে রাখা আছে? জিন পুষে রাখা আছে এরকম আমি একজনকে পেয়েছিলাম, এবং আমার একটা স্বপ্ন যে জিন না, একটা কোনো সোল আমি যদি রাখতে পারি, এটা আমার একটা, কিন্তু তাকে রাখারও অনেক সিস্টেম আছে, রাখলেই হলো না, বা তাহলে পরে আমাকে সংসার থেকে ডিটাচ হয়ে যেতে হবে। হ্যাঁ, তো আমরা তো যে মানে পঞ্চতত্ত্বের শরীরটা, আমরা তো লোভী, আমরা স্বামী ছাড়তে পারবো না, সন্তান ছাড়তে পারবো না, আমাদের একটা খুব সুন্দর একটা ফ্ল্যাট চাই, আমরা ভালো মন্দ খেতে চাই, তো কি করে আমরা এসব কাজগুলো করব? এই কাজগুলোতে আগেই তোমাকে লোভটাকে বর্জন করতে হবে। এই যে আমরা বলি, হ্যাঁ, বলি জিনিসটা কি? আমাদের এই যে বলি শাস্ত্রেতে আছে, বলি কাকে বলি দেবে তুমি? তুমি পাঠাকে বলি দেবার কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে পয় চন্দ্রবিন্দু ঠয়াকার পাঠা না, পা ঠয়াকার ঠা, পাঠা মানে হচ্ছে তোমার জীবকে বলি দিচ্ছ, লোভকে বলি দিচ্ছ, হ্যাঁ, তবেই তুমি তন্ত্রের কাজ করতে পারছো। হ্যাঁ, এখানে কোনো প্রাণকে তুমি বলি দিচ্ছ না, তুমি তোমার লোভকে বলি দিচ্ছ, লোভ লালসাকে বলি দিচ্ছ। লোভ লালসা। তার মানে তুমি দিদি পুরোপুরি, তুমি যেহেতু প্ল্যানচেট করো, তুমি যেহেতু জিন বা সোল এগুলো সবই বিশ্বাস করো, তাহলে তুমি তো আফটার লাইফও বিশ্বাস করো, মানে আমাদের অবশ্যই অবশ্যই। সেটা নিয়ে তুমি কি বলবে? দেখো, এই যে আমি সবসময় একটা কথাই বলি, যে তুমি ঠাকুরের সামনে বসে ঘন্টার পর ঘন্টা পুজো করলে সেটা এনাফ না। আমি আমার বাড়িতে গুপ্ত মা আছেন, আদ্যা মা আছেন আমার, আমি বরাবরেরই আদ্যা শক্তি মহামায়ার পুজো করি, তো আমি মাকে সবসময় বলি তুমি আমার সঙ্গে চলো, সঙ্গে থেকো, কিন্তু আমি আসনে বসে তোমার নাম জপ করতে পারবো না, আমি ততক্ষণে আমার কিছু কাজ আছে, আমি করে সেবা করব। হ্যাঁ, তুমি একটা গরিব, এই যে শিবের মাথায় কিলো কিলো লিটার লিটার দুধ, তুমি শিবের মাথায় 1 কাপ দুধ ঢালো, বাকি দুধটা তুমি কোনো গরিব বাচ্চাকে দিয়ে দাও, শিব বেশি প্রসন্ন হবে। হ্যাঁ, তুমি কারোর মণিপুর চক্র তুমি হিল করে দিলে, তোমার মণিপুর চক্র হিল হয়ে যাবে। তুমি কারোর ক্ষুধা নিবারণ করলে, আর তুমি যদি বলো জন্ম জন্মান্তরের কিছু, তুমি কর্ম ভালো করো, তুমি কর্মটাকেই ভালো করো, তা অটোমেটিক্যালি তুমি ঈশ্বর পেয়ে যাবে। হ্যাঁ, আমার গুরু বলতেন যে মানুষ শব্দের প্রথম অক্ষরটাই হচ্ছে মা, তাই মানুষকে উপেক্ষা করে মাকে পুজো করা যায় না। তুমি মানুষকে উপেক্ষা করছো, কিন্তু তুমি মা কালীর সামনে, মা দুর্গার সামনে মাগো আমাকে এটা দাও, মা কখনো দেবে না। ভীষণ দামি কথা বললে দিদি, মানে সত্যি আমরা, আমাদের উচিত সবসময় কর্মা করে যাওয়া, এবং সেটা যেন ভালো। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি কর্মে বিশ্বাসী, কর্ম চেষ্টা। দেখো, আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমার মনে হয় আমার হয়তো 1 টাকা ক্ষমতা, আমার মনে হয় তার থেকে 50 পয়সা বা 25 পয়সা আমি কোনো এমন একটি ব্যক্তিকে দেব যে অন্তর থেকে আমাকে আশীর্বাদ করবে, ব্যাস। ব্লেসিংসটা খুব দরকার জীবনে, না? আমার আর কিছু চাই না। কারোর অভিশাপ করিও না, সবসময় মানুষের ভালোবাসা কুড়ানোর চেষ্টা করো। একদম একদম। ভীষণ ভালো লাগলো দিদি তোমার সঙ্গে এতক্ষণ গল্প করে, ভবিষ্যতেও তুমি টাইম দিলে আমরা আবারও এরকম পডকাস্ট করব। একদম একদম, আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে, আর এটা তো আমার ফেভারিট সাবজেক্ট, আমি বলতেই চাই। থ্যাংক ইউ। আপনাদেরকে বলছি, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেহেতু আপনাদের কেমন লাগছে অনুষ্ঠানটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও বলুন চ্যানেলটি ফলো করতে। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন দিদি, নমস্কার। একদম।